হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো কিছু বুঝিয়ে দিচ্ছি। এটা তোমাদের কোষে দেখি 6.1 থেকে করাচ্ছি। ঠিক আছে, দেখো অঙ্কটাকে। 6.1 কোষে থেকে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, আমরা চক্রবৃদ্ধি সুদে যে টাকাটা নিয়োগ করি সেটা আসলকে আমরা বলি পি, সময়টাকে আমরা বলি এন। এইভাবে বললে শতকরা বার্ষিক সুদের হার, শতকরা বার্ষিক সুদের হার ইকুয়াল টু আর। ঠিক আছে, এই তাহলে এবারে চক্রবৃদ্ধি সুদটা কি সেটা বলি। কোনো নির্দিষ্ট সময়ের জন্য আমি কোনো মূলধন নিয়োগ করেছি, কোনো মূলধন দিয়েছি, কাউকে ধার দিয়েছি বা কিছু করেছি মূলধন, সেইটার 1 বছর পর সুদ হলো। এইবারে এই যে আগের আসল আর এই সুদ, এই দুটোর সমষ্টি, ঠিক আছে, এই দুটোর সমষ্টি পরের বছরের আসল হিসাবে গণ্য হবে, দিয়ে পরের বছরের সুদটা সেই হিসাবে ক্যালকুলেশন করা হবে। এটা হচ্ছে যে সুদটা ক্যালকুলেশন করা আসবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কী বললাম, যে ধরে নাও আমি একটা হিসাব বলি, আমি 5,000 টাকা একজনকে ধার দিয়েছি, 1 বছর পর সুদ হয়েছে 500 টাকা ধরে নাও। তাহলে এখানে সুদ আর আসল মিলে কত হলো? 5,000 প্লাস 500 মানে 5,500 টাকা। এই 5,500 টাকাটা পরের বছরের আসল হিসাবে গণ্য হবে। ফলে পরের বছরের আসল 5,500 টাকা। তাহলে এই যে সুদটা আসলের সঙ্গে যুক্ত হলো, সেটাকে পরের বছরের সুদ হিসাবে আসল হিসাবে গণ্য করা হবে। গণ্য করার পর যে সুদটা বেরোবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, অনেক সময় হতেই পারে। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এবার সমূল চক্রবৃদ্ধি কথাটা বলি। সমূল চক্রবৃদ্ধি কথাটার মানে কি দেখো, সমূল চক্রবৃদ্ধি মানেটা দেখে বুঝতে পারছো সমূল চক্রবৃদ্ধি কি হতে পারে। সমূল চক্রবৃদ্ধি মানে মূল অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, এই দুটো মিলে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। অঙ্কের ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে, ওরা তোমাকে সমূল চক্রবৃদ্ধি বার করতে বলেছে না চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, এটা তোমাকে ভালো করে করতে হবে। এখন চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হলো, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিটা আসল, আটটা শতকরা বার্ষিক সুদের হার, আর এনটা হচ্ছে সময়। এখানে টি কিন্তু সময় নয়, এনটা সময়, এই হিসাবে আমি ফর্মুলাটা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এখন যদি এখান থেকে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হয় তখন তুমি এইরকম করে দেবে, চক্রবৃদ্ধি সুদ তার মানে সমূল চক্রবৃদ্ধি থেকে মূলটা বাদ, মাইনাস পি ইন্টু 1 প্লাস r/100 মাইনাস পি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। এইটুকু মনে রাখলেই হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদ। এবারে তোমাদের আমি অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, একটা অঙ্ক করায় তাহলে অঙ্কটা বুঝতে পারবে। বলছে একটা অঙ্ক দিই, বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 80,000 টাকার 2.5 বছরের এটা টাকা। এর কী জিজ্ঞেস করেছে? সমূল চক্রবৃদ্ধি কত, তোমাকে জিজ্ঞেস করেছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এটা, আর এটা হচ্ছে তোমার অঙ্ক নাম্বার 5, কোষে দেখি 6.1 অঙ্ক নাম্বার 5। ঠিক আছে, আর ইকুয়াল টু 5%, আসল ইকুয়াল টু 80,000 টাকা, সময় এন ইকুয়াল টু 2.5 বছর। এখানে এগুলো লিখতে পারো। হ্যাঁ, এটা সুদের হার, এটা আসল আর সময়। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি কী হবে? তোমাকে সমূল চক্রবৃদ্ধি বার করতে বলেছে। সমূল চক্রবৃদ্ধি
ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। পিটা কত? 80,000। দেখো পিটা 80,000 ইন্টু 1+r, আর কত? 5/100 হোল টু দি পাওয়ার আড়াই। ঠিক আছে, 2.5 বছর। এইবারে তুমি এই আড়াই নিয়ে হচ্ছে ব্যাপার আসবে, 2.5 বছরের চক্রবৃদ্ধি, আড়াইটা দেখো কি আসছে এবারে। আড়াই মানে কি? এই জায়গাটা তোমরা সরলটা করতে পারো, যার জন্য আমি এই অঙ্কটাকে ধরলাম। এই অঙ্কটাকে আড়াইটা কী জিনিস সেটা তুমি কিন্তু ক্যালকুলেশন করে পাবে না, 2.5 কী করে আসছে। তাহলে আমি প্রথমে 2 বছরের সুদ ক্যালকুলেশন করি, তারপরে হাফ বছরের সুদ ক্যালকুলেশন করি, সেটাও করতে পারো, আর নাহলে 2.5 আসতে পারে। ঠিক আছে, আড়াই মানেটা কি হলো দেখো, ক্যালকুলেশনটা আমি করি। 80,000, এটা হচ্ছে যদি লসাগু করে 100, 100 যোগ 5, 105, ওপরে এলো 105/100। আড়াই মানে দুবার গুণ ইন্টু 105/100 হোল টু দি পাওয়ার হাফ, এটার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আড়াই হলো, 1, 2, আড়াই। ঠিক আছে, বোঝা গেল এবারে? আড়াইটা মানে এই মেন হচ্ছে এই আড়াইয়ের জন্য অঙ্কটা আমি করেছি, 2.5 বছর দিয়েছি, আড়াই মানে আমি অঙ্কটা এইভাবে করছি। ঠিক আছে, এইবারে তুমি এটাকে যদি রুট ওভার করো, 105/100 রুট করো, তারপর অঙ্কটা করবে। ঠিক আছে, তাহলে কত হলো? এগুলো কাটাকুটি করো, এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলে, এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলে। ঠিক আছে, তাহলে কি পড়ে রইলো? 8 গুণিত 105 গুণিত 105, আর রুট হাফ মানে হচ্ছে রুট ওভার 105/100। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করে রাখো। এবার আমি অঙ্কটাকে আবার করছি, ইয়ে থেকে করছি, এর পরের লাইন থেকে। বোঝা গেছে? এর পরের লাইন থেকে করছি। দেখো, এই জন্য আমি অঙ্কটা ধরেছি, এটা আড়াই আছে। তাহলে এবার তুমি 105, 8 গুণ করে নাও। দেখো, 105 গুণ করো 525, 105, 5, 2, 5, 5, 10, 0, তাকে 8 দিয়ে গুণ করো। 105, 8 দিয়ে গুণ করো। 8, 5, 40, 8, 2, 16, 8, 4, 20, 8, 0, 0, 2, 8, 1, 8। তাহলে এটা এলো 88,200 টাকা, 88,200 প্লাস এইবারে এই জায়গাটা 105/100, 105/100। দেখো, 100 বর্গমূল রুট ওভার 105/100 সমান কি আসছে? ঠিক আছে, এখানে তুমি 100-র জন্য তো 10 বেরিয়ে গেল বর্গমূল থেকে, কিন্তু এইটা বর্গমূল রয়ে গেল 105। এবারে 105-এর বর্গমূল করো। ঠিক আছে, 105-এর যদি বর্গমূল করো, দেখো 1, 1 কে 1, 0, 5, 1-এর ডবল 2, এ যাচ্ছে না, এখানে দশমিক দাও, তার জন্য এখানে দশমিক দাও, এখানে ডবল 0। এইবারে তুমি এখানে কত দিলে এর কাছাকাছি আসবে সেটাই হিসাব কর। এখানে 1 দিলে এখানে 1-এর ডবল 2 এলো, এখানে তোমাকে দশমিক দিতে হবে, দশমিকের জন্য ডবল 0 পেয়ে। ঠিক আছে, এইবারে তোমাকে এইখানে কি দিয়ে গুণ করবে যাতে 500-র কাছাকাছি আসে। ঠিক আছে, এবারে তুমি এখানে যদি 9 দিয়ে গুণ করো, 9, 9, 81, 9 দুগুণে 18, আর 8-এ 26। ঠিক আছে, 105-এর বর্গমূল করে দিচ্ছে। 105-এর দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, 105-এর বর্গমূলটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেশনটাই তোমাদের মেন, এই জায়গাটা আটকাবে। এই যে খেয়াল করে রাখো, এই যে 105-এর 100 রুট ওভার 105 মানে কত আসছে? ঠিক আছে, রুট ওভার 105 মানে কত আসছে, ওইটাকে তুমি বর্গমূল করতে জানো কি না সেটা জানতে হবে। ঠিক আছে, যদি করতে না জানো তাহলে শিখে নাও কেমন করে করছি আমি। ঠিক আছে, দেখো আরেকবার বর্গমূলটা ভালো করে বোঝায়। 105-এর বর্গমূল কেমন করে করবে? ঠিক আছে, এক কাজ করো না, 10 10-এ 100, তো 10 10-এ 100 করতে পারো,
অথবা যে এই পদ্ধতি না করো, তোমরা যে পদ্ধতিতে জানো যে পিছন দিক থেকে দুটো, তাহলে একটা এক এককে এক, এখানে 0.5, ঠিক আছে, এখানে 1-এর ডবল 2 হলো, যাচ্ছে না, 0 নাও, তাহলে এখানে 0 দাও, তাহলে এখানে দুটো 0 পড়বে, ঠিক আছে। এরপরে দশমিক দিলে, ঠিক আছে, এবার 2 দিয়ে চালাও, ঠিক আছে, 2 দিয়ে 404 হচ্ছে, 10.2 এলো, ঠিক আছে। তারপর দেখবে এরকম 10 পয়েন্ট, এখানে 24 আসবে, 10.24, ঠিক আছে, 10.24, তা খেয়াল করো, তাহলে 10 পয়েন্ট, এটা এলো 10.24, আর নিচে 10, তার মানে কত হলো 1.024, তাহলে কী হলো, এটা প্লাস দিয়ে দিচ্ছে না, এটা ইন্টু 1.024, এবারে গুণ করে দিলে হয়ে গেল এটা, ঠিক আছে। গুণটা আমি করে দিচ্ছি, কি এসছিল 882001,024, এইখানে দশমিক, 4 দিয়ে গুণ করো, 400, 400, 4 দুগুণে 8, 4 8 32, 2 হাতে রইল 3, 4 8 32, 3 35, 200, 200, 2 দুগুণে 4, 2 8 16, 6, 2 8 16 17, তারপরে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তারপরে 1 দিয়ে, তার মানে যা আছে তাই, 0 0 2 8 8। ক্যালকুলেশনগুলো তোমাদের নিজস্ব ব্যাপার, একটু করবে, এটা হাতে না করলে হবে না। 4 2 6, 5 6 11, 1 হাতে রইল 1, 7 3 10, 1 11, 11 2 13, 3 হাতে রইল 1, 8 1 9 10, 0 হাতে রইল 1, 9। তাহলে এলো তোমার কাছে 90316800, ঠিক আছে, 6800, কটা পর দশমিক, 1 2 3, 1 2 3টে পর দশমিক, এইটা, তার মানে এটা এত টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তারপরে কি অঙ্ক করায় দেখছি, তারাও মোটামুটি এই টাকাটা এসছে, ঠিক আছে, এই টাকাটাই হয়ে যাবে। পরের অঙ্কটা এবার করি, 10-এর অঙ্কটা করি, তাহলে এটা বোঝা গেল। এবার 10-এর অঙ্কে যাচ্ছি। আর যদি আড়াই বছরের অঙ্ক তোমরা ওইভাবে করতে না পারো, তখন তোমরা পাটিগণিতের নিয়মে অঙ্ক করে নেবে, ঠিক আছে, 1 বছর 1 বছর হাফ, ঠিক আছে, এটা করতে পারে। পাটিগণিতের নিয়ম অঙ্ক দেখিয়ে দেবো, একবার দেখিয়ে দিই, 5টা একবার দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তোমাকে কি বলেছিল, সরল সুদের হিসাব করো, দেখো আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে আড়াই বছর, যদি এটা বুঝতে না পারো তাহলে 5% চক্রবৃদ্ধি আর সুদে 80,000 টাকার 5% চক্রবৃদ্ধি 80,000 টাকার আড়াই বছরের সুদ, সমূল চক্রবৃদ্ধি। এইবারে তাহলে প্রথম বছরের সুদটা বার করো। প্রথম বছরের সুদ PTR/100, সরল সুদ বার করছি, PTR/100, তাহলে পিটা কত হলো এখানে 80,000, দেখো আরেকবার করে দিই, 80,000 পি, টিটা কত বলেছে তোমাকে, প্রথম বছর 1 বছর পিটি, আর কত বলেছে 5/100, দেখো এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত হলো 5 0 0 5 0 0 5 8 40, 4,000 টাকা হচ্ছে প্রথম বছর সুদ, প্রথম বছরের সুদ। এবার দ্বিতীয় বছরের আসল কত হলো, দ্বিতীয় বছরের আসল, আমি কী বলেছিলাম চক্রবৃদ্ধি সুদ, তো তাহলে এই 80,000 তার সঙ্গে এই 4,000 যোগ হলো, তাহলে হলো 84,000 টাকা। এটা দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের শেষের সুদ কত, দ্বিতীয় বছরের শেষে সুদ কত হচ্ছে, PTR/100, পি হচ্ছে 84,000 টাকা, সেক্ষেত্রে টিটা হচ্ছে 1 বছর, আর হচ্ছে সুদের হার 5/100, ঠিক আছে, কেটে কুটে দাও, তাহলে কত হলো 5 0 0 5 4 5 0 0 5 4 20 0 হাতে হলো 2 5 8 40 2 4200 টাকা। এটা দ্বিতীয় বছরের শেষে সুদ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরের শেষে বা তৃতীয় বছরে বা পরের বছরের পরের বছরের আসল কত হলো, এই যে 84,000 টাকা ছিল দ্বিতীয় বছরের শেষে সুদ, পরের বছরের আসল = 84,000 প্লাস 4,200,
তার মানে হচ্ছে 88,200 টাকা। এটা পরের বছর সুদ। এখন তাহলে তোমাকে 1 বছর 2 বছর হয়ে গেল, এখন হাফ বছর বাকি আছে, হাফ বছরের সুদটা বার করতে হবে। হাফ বছর মানে 6 মাস, ঠিক আছে? তাহলে এইবারে তারপরে পরের 6 মাসের সুদ, পরের 6 মাসের সুদ কত হলো? তোমাকে পিটি আর বাই 100 88,000 টাকা। পিটি হচ্ছে তোমার হাফ বছর, পিটি আর বাই 100, আর মানে হচ্ছে তোমার 5% বাই 100। এই দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে? 2 4 8, 2 4 8, 2 1 2 0 0 মানে 4100 গুণিত 5, 5 0 0 5 0 0, 5 1 5, 5 4 20, 2 হাতে রইল 5 4 20, 5 4 20 0 হাতে রইল 2, 5 4 20 দিয়ে 22, ঠিক আছে? দুটো শূন্য কেটে দিয়েছি না, শূন্য দুটো কী জন্য বসছে? তাহলে 2205 টাকা, ঠিক আছে? তাহলে তোমার এবারে 2205 টাকা হলো। তাহলে এবারে সমূল চক্রবৃদ্ধি কত হলো? এটা তো ছিল তোমার, এটা তো ছিল আসলটা, এটার সঙ্গে এটা যোগ করে দাও, ঠিক আছে? অতএব আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি, এটাই সোজা। আর আগেরটা ওই রুট করতে গিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এখানে ছিল 88,200 টাকা প্লাস 2205 টাকা, তার মানে কত এলো? 0 5 2 2 4 8 2 10 0 8 1 9, 90,405 টাকা। এটাই হয়ে গেল একটা অ্যান্সার, ঠিক আছে? এটা হয়ে গেল সবচেয়ে ভালো। তার মানে প্রথম বছর সুদ বার করলে, দ্বিতীয় বছরের সুদ বার করলে, প্রথম বছর সুদ বার করলে দ্বিতীয় বছরের সেটা আসলটা কত হচ্ছে? প্রথম বছরের আসল প্লাস সুদ, প্রথম বছরের আসল প্লাস সুদ, এটা দ্বিতীয় বছরের আসল। এবার দ্বিতীয় বছরের শেষের সুদ হচ্ছে তুমি বার করলে 4200 টাকা। তাহলে এবার তারপরের বছরের আসল কত হচ্ছে? 8,400 প্লাস 4200 মানে 8,800 টাকা। তাহলে তার হাফ বছরের সুদ বার করলে, ঠিক আছে? এই পদ্ধতিতে সুবিধা হবে। তাহলে দুটো প্রসেস তোমাদের দেখালাম, মনে হয় শেষের প্রসেসটা তোমাদের কাছে সোজা লেগেছে, ঠিক আছে? এবার আমি পরের অঙ্ক করছি, 10-এর অঙ্কটা করি। 10-এর অঙ্কটা, এই 5-এরটা একটু কঠিন বলে তোমাদের করালাম। বলছে বার্ষিক 7.5% হার সুদে, বার্ষিক 7.5% হার সুদে, 7.5% হার সুদে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, এনটা হচ্ছে 2 বছর। তোমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এই ডিফারেন্সটা জানতে চেয়েছে। সরল সুদ আমার দুটোই তোমাকে বার করতে হবে। তাহলে আমি এবারে বলবো যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদটা বার করি। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু, ফর্মুলা রাখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস এখানে তোমার কী বার করেছে? চক্রবৃদ্ধির সুদটা বার করি, চক্রবৃদ্ধির সুদ বার করতে বলেছে। তাহলে এখান থেকে আসলটা বাদ দিয়ে দিই। তাহলে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদই লেখো, চক্রবৃদ্ধি সুদ সমান, এখান থেকে আসলটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে এবারে বসাও 12,000 টাকা, পিটা 12,000 ইন্টু 1 প্লাস এটা 7.5, 7.5 বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে কত? 2 বছর, মাইনাস 12,000 টাকা। তো এবার কত হলো? 12,000 ইন্টু এটা যোগ করে আসছে 107.5 বাই 100, স্কোয়ার আছে তাহলে দুবার গুণ লিখবে, 107.5 বাই 100 মাইনাস 12,000। ক্যালকুলেশনটা করে নাও। তুমি এখানে 12,000 কমনও নিতে পারো আর গুণটাও করতে পারো, আমার মতে গুণ করে দেয় ভালো। তাহলে এই দশমিক এখানে তোমার দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তাহলে পড়ে রইল 12 ইন্টু 107.5 ইন্টু 107.5 বাই 10। এই ক্যালকুলেশনটা করবে, তার থেকে 12 কিছু হওয়া দিচ্ছে 12,000 টাকা
12,000 টাকা। এবারে এটা গুণটা করো, 107.5, 107.5 আর 12, দেখো গুণটা করি, 107.5 ইন্টু 107.5 গুণ করো, ঠিক আছে। 5 5 25-এর 5, 5 7 35 36 37-এর 7, 5 এটা 5 একে 5, 7 দিয়ে গুণ করো, 7 5 35-এর 5, 7 7 49 আর 3 52, 52 বসিয়ে দাও, 7 1 7, একটা দুটো তিনটে চারটে শূন্য, 1 দিয়ে বসাও, 5 7 0 1, কত এলো 5 5 7 12 2, 3 2 5 1 6, 5 5 10, 3 5 15, 5 হাতে রইল 1, 7 7 14 15, 5 হাতে রইল 1, একটার পর দুটো পর দশমিক। এটা এলো তোমার এই দুটো গুণ করে কত এলো 1155 গুণিত 625, তাকে 12 দিয়ে গুণ করছো, গুণিত 12 দিয়ে গুণ করতো, আমি ডাইরেক্ট গুণ করে বসে দিচ্ছি, ঠিক আছে। 12 5 দেখো 12 5 60-এর 0 হাতে রইল 6, 12 2 24 আর 6 30-এর 0 হাতে রইল 3, 12 6 72 আর 3 75-এর 5 হাতে রইল 7, 12 5 60 আর 7 67, 7 হাতে রইল 6, 12 5 60 আর 6 66, 6 হাতে রইল 6, 12 1 12 আর 6 18, 8 হাতে রইল 1, 12 1 12 আর 1 13, কটা পদ দশমিক, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে পদ দশমিক, নিচে 10। এবার নিচে 10টা যদি মুছে দাও তাহলে আরেকটা পদ দশমিক এগিয়ে দাও, তাহলে এই হলো হিসাবটা, 1367 টাকা 75 পয়সা। মাইনাস 12,000 টাকা, 1300 হলো কেন তাহলে, 13,000 হবে দেখি। 12 5 60-এর 0 হাতে রইল 6, 6 12 2 24 6 30-এর 0 হাতে 3, 6 এবং 72 3 75-এর 5 হাতে রইল 7, 12 5 60 আর 7 67, 7 হাতে রইল 6, 12 5 60 আর 6 12 5 60 আর 66, 6 হাতে রইল 6, 12 1 12 6 18, 8 হাতে রইল 1, 12 1 12 আর 1 13, 13 86 75 দুটো 0, 13, আচ্ছা দুটো পদ দশমিক ছিল, সরি এখানে দুটো পদ দশমিক, তার মানে এইখানটা 0 এসে গেল, 13,800 13,000 আর এখানে দুটো, এখানে দশমিকটা এখানে 10 ছিল তো এসছিল এইটা, দেখো 13 86 75 দুটো 0 কেটে দিয়েছি আমি, আর এইখানে তাহলে দশমিক বসে গেল, এই 10টা উঠিয়ে দিলে, ঠিক আছে। তাহলে 13,867 টাকা, তার থেকে তুমি বাদ দাও 12,000 টাকা, তাহলে বিয়োগ করে কত আসছে, 13,000 থেকে 12,000 বিয়োগ করলে 1,867 টাকা 50 পয়সা। এটা হচ্ছে তোমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 1,808টা, বুঝতে পারছো, 8 এটা 8 আছে, ঠিক আছে, 1,867 টাকা 50 পয়সা 2 বছরের। তা চক্রবৃদ্ধি সুদ কত এলো, 1,867 টাকা 50 পয়সা মাইনাস সরল সুদ। এবার 2 বছরের সরল সুদটা বার করছি। আমি ইচ্ছে করে ক্যালকুলেটার ইউজ করছি না, কারণ তোমাদের পরীক্ষা হলে ক্যালকুলেটার ইউজ করতে দেবে না, তখন তোমরা কি করবে। আচ্ছা এবারে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ I ইকুয়াল টু PTR বাই 100, পি হচ্ছে 12,000, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 7.5, PTR বাই 100, এই দুটো পরে এটা কেটে দাও, ঠিক আছে। আচ্ছা এই দশমিক তুলে এখানে একটা 10 করে দাও, তাহলে এই 0 কেটে দাও, তাহলে কী হলো 12 গুণিত 2 গুণিত 75, তাহলে 75 দুগুণে 150, 150কে তুমি 12 দিয়ে গুণ করো, 12 0 0, 5 12 60-এর 0 হাতে রইল 6, 12 1 12 আর 6 18, তাহলে হলো 1,800 টাকা। তাহলে এখান থেকে 1,800 টাকা মাইনাস, ঠিক আছে, তাহলে 1,800 টাকা, ঠিক আছে। তাহলে 2 বছরের সরল সুদ বেরিয়ে গেল। তাহলে এবার লেখো, অতএব 2 বছরের কোনটা বেশি, চক্রবৃদ্ধি সুদটা বেশি, সবসময় চক্রবৃদ্ধি সুদ বেশিই হয়। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হলো, 1,867.50 মাইনাস 1,800, তার মানে 67 টাকা 50 পয়সা। এটা হলো অ্যান্সার, বোঝা গেল। পরের অঙ্ক করছি, হয়েছে, এটা 10টা বোঝা গেছে। এবারে আশা করছি বুঝতে পারছো, খুব সোজা চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি একই জিনিস।
আমি পরে আরেকটা ভিডিও দেবো সমহার বৃদ্ধির। এখন চক্রবৃদ্ধি সুদেরটা করিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে বলছে অঙ্কটা লিখি, এটা এই অঙ্কটা দরকার আছে। 19-এর অঙ্কটা করাচ্ছি, এটা একটু একটু ডিফারেন্স। 3 মাস অন্তর, এই অঙ্কটা লিখিয়ে করায়, 3 মাস অন্তর দেয় বার্ষিক, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, 10% চক্রবৃদ্ধি হার সুদে চক্রবৃদ্ধি সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তোমাকে চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলেছে 3 মাস অন্তর। এই জায়গাটা একটু বোঝানোর আছে বলে অঙ্কটাকে ধরলাম আমি। আচ্ছা, 3 মাস অন্তর, তাহলে 12 মাসে কটা 3 মাস আসে? 12 মাস মানে 1 বছর, 12/3, তার মানে 4টে আসে। 3 মাস অন্তর মানে 12 মাসে 4টে 3 মাস আসে। এই 4টেকে একে বলা হয় পর্ব। তার মানে পর্ব মানে কি? পর্ব মানে 12 মাস বাই যে মাসটা দেওয়া আছে, যে মাস দেওয়া আছে, ঠিক আছে, যে মাস দেওয়া আছে, যত মাস অন্তর, মানে যত বাই যত মাস অন্তর, যত মাস অন্তর, তবে তুমি যত মাস অন্তর, তাহলে তুমি পর্বটা পেয়ে যাবে। তাহলে পর্ব সংখ্যা প্রথমে তোমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্কের পর্ব সংখ্যা কেমন করে বার করবে? এনে লিখবে পর্ব সংখ্যা, পর্ব সংখ্যা, এবার অঙ্কটা লিখে করছি। পর্ব সংখ্যা 12/3 = 4, এটা হচ্ছে পর্ব সংখ্যা। এই পর্ব সংখ্যার ফর্মুলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা দেখো, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা P/1 প্লাস আর বাই পর্ব সংখ্যা, আর বাই পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার n গুণিত পর্ব। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। মানে আগের ফর্মুলাটা কী ছিল দেখো, আগের ফর্মুলাটা নিচে লিখে তার সঙ্গে তুলনা করি। আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এই আর এর নিচে এই যে আরটা লিখেছো, এই আর এর নিচে একটা বাই পর্ব হবে, ঠিক আছে, আর এর নিচে বাই পর্ব, আর এখানে একটা গুণিত পর্ব, মানে আর এর নিচে একটা পর্ব আর n গুণিত পর্ব। এই হচ্ছে তোমার পর্বের ফর্মুলা। এই জন্য অঙ্কটা ধরলাম, তোমাকে পর্ব দিয়ে অঙ্কটা দিয়েছে বলে। তাহলে এবারে 3 মাস অন্তর 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে 3 মাস অন্তর 9 মাসে, দেখো আমার এটা পর্ব সংখ্যা 4 হবে না, কারণ তোমাকে সারা বছরে বলেনি। 9 মাসের, 9 মাস মানে 9 মাসে কটা পর্ব বেরোচ্ছে? 9/3, তার মানে 3টে পর্ব বেরোচ্ছে, ঠিক আছে। দাঁড়াও একটু, কী হলো? একটু দাঁড়াও, এই জায়গাটায় অঙ্কটাকে একটু ভুল দিয়ে দিয়েছে নাকি সেটা দেখে নিই। আচ্ছা, দেখো অঙ্কটা একটা জায়গায় ভুল একটু করেছে ওরা। দেখো বলছে 3 মাস অন্তর, তাহলে পর্ব সংখ্যা বার করো তুমি। পর্ব, আমি সেটাই তো ভাবলাম, পর্ব সংখ্যা তো এইভাবেই হবে। পর্ব সংখ্যা 12/3 মানে 4। এইবারে 9 মাস, সময়টা বার করি। সময় n = 9 মাস। 9 মাস মানে কত বছর? 9-এর 12 বছর। এই জায়গাটা খালি বুঝবে। ওরা বলছে 9 মাস, 9 মাস মানে 9-এর 12 বছর।
ঠিক আছে, 9 মাস মানে 9-এর 12 বছর, তার মানে হচ্ছে 3-এ কাটাকুটি করে 3-এর 4 বছর, মানে এনের মান হচ্ছে 3-এর 4। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল। এবার ফর্মুলাটা বসায় দে। পিটা তো তুমি জানো, পি হচ্ছে তোমার দিয়েছে 6250 টাকা, 6250 টাকা আসল। অতএব চক্রবৃদ্ধি সুদ, এইবারে চক্রবৃদ্ধি সুদটা বার করছি। চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1+r/, পর্ব সংখ্যা, আমি এইভাবে লিখেই করছি, পর্ব সংখ্যা বাই 100, পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে হচ্ছে বছর, মাইনাস পি, মানে তোমাকে সমূল চক্রবৃদ্ধি বার করতে পারেনি, চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলেছে। পি এর মানটা বসাও। পি এর মান হচ্ছে 6250 ইন্টু 1+r, সুদের হার কত দিয়েছে 10%, 10 বাই পর্ব সংখ্যা 4/100 হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব হবে না, n ইন্টু পর্ব, n মানে কত বছর টাকা আছে 3-এর 4, 3-এর 4 ইন্টু পর্ব সংখ্যা 4 মাইনাস পি মানে হচ্ছে 6250। বোঝা গেল? এবারে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে উপরে করে দিই। ঠিক আছে, বোঝা গেছে তো? এইটাই আমি এখানে লিখবো। দেখো, যেহেতু এটা নিচে হয়ে গেল, একটু উপরে ভালো করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1+r/, পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব মাইনাস পি, কারণ চক্রবৃদ্ধি সুদ বার করতে হচ্ছে। পি এর মানটা 6250, 1+r এর মানটা দিয়েছে তোমাকে 10%, 10 বাই পর্ব সংখ্যা 4/100 হোল টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 3-এর 4, বলেছিলাম বছরটা 3-এর 4 ইন্টু পর্ব সংখ্যা 4 মাইনাস 6250। তাহলে কী এলো? এবারে ক্যালকুলেশনটা করো। 6250 এটা 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 করে কি আসবে? 1+10/400, 10/4/100। এই কথাটার মানে কি বলো তো? 10/4 ভাজিত 100, তার মানে 10/4 গুণিত 1-এর 100, তার মানে 10/400 এলো কি না? এলো তো? এই জায়গাটা তোমাকে বুঝিয়ে দিলাম, 10/400। আর এই 4 কেটে এখানে 3, এখানে 4 কেটে গেল, 3 এলো হোল কিউ, হোল কিউ মাইনাস 6250। তাহলে কি এলো? 6250। এটা যদি তুমি একটা শূন্য, আচ্ছা 0 করার দরকার নেই, 400 আর 10 যোগ করে 410 বাই 400, কবার আছে? 3 বার, 410 বাই 400 ইন্টু 410 বাই 400, 3 বার হলো, মাইনাস 6250। এই ক্যালকুলেশনটাই তোমরা পরীক্ষা হলে ভুল করে দিও না। দেখো ক্যালকুলেশন করছি, দেখো এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলো, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলো, 4 পড়ে রইলো। এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলো, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলো। তাহলে কী কী পড়ে রইলো? 625 41/4 ইন্টু 41/4 ইন্টু 41/400, 41/400 মাইনাস 6250। এই ক্যালকুলেশনটাই তোমরা পরীক্ষা হলে ভুল করো না। এবারে এর পরের লাইনে যাচ্ছি আমি, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে 3টে 41 গুণ তাকে 625, আচ্ছা 400 আর 625 কাটাকুটি করবে, কাটাকুটি করে লাভ হবে 25 দিয়ে, কাটাকুটি করছি না, চলো। 41কে 3 বার গুণ করছি। দেখো তো গুণ টুন তোমাদের আমি করে দিচ্ছি, এটা যেহেতু ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারবে না। 4 একে 4, 4 4 16, 4 একে 4, 4 4 16, 1 8 6 1। তাকে আবার 41 দ্বিগুণ, 1 6 8 1, 4 একে 4, 4 8 32, 2 হাতে 3, 4 6 24, 3 27, 7 হাতে 2, 4 একে 4 5 6 এলো 1, 8 4 12, 6 2 8 একে 9, 7 একে 8 6। তাহলে 68,921, তাই তো? তাহলে কি এলো? 625, এই 3টে গুণ করে 625 গুণিত 68,921, 68,921 বাই 4 4 16 ইন্টু 400 মাইনাস 6250। ঠিক আছে, বোঝা গেছে? এবারে এই জায়গাটা ক্যালকুলেশনটা
এটা কিছু করার নেই, এটা তোমার করতে হবে যে এটাকে ছোটো করো না, 5 দিয়ে কেটে। 5 8 40, 0 5 12 60, 1 5 5 5 12 60, 2 5 5 25, 5 16 80, 5 25 125, ঠিক আছে। তাহলে এই এলো কেসটা। তাহলে ওপরে 25, এই 16 এটা কাটাকুটি যায় না। 16 16 গুণ করে কত হয় বলো তো? 16 6 96, 6 8 9, 16 16 আর 9 25, 256, এটা হচ্ছে 256। তার মানে তোমার এলো 25 ইন্টু 68921 বাই 256 মাইনাস 6250, ঠিক আছে। এখানে 6250 কমন নিলেও আসতো, ব্যাপারটা একই, ঠিক আছে। এবারে এটা গুণ করতে হবে, গুণ করে আবার 256 দিয়ে ভাগ করতে হবে, বাকিটা তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে। বাকিটা এটা গুণ করে 256 দিয়ে ভাগ করবে, আর এখানে 6250 মাইনাস করে দেবে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। তাহলে চক্রবৃদ্ধি সুদে তোমরা দুটো জিনিস দেখালাম, পর্ব সংখ্যা দিয়ে দেখালাম, সমূল চক্রবৃদ্ধি দিয়ে দেখালাম। এবার একটা কথা বলে রাখি, যে কথাটা তো তোমাদের খুব দরকার, পরীক্ষায় মাঝে মাঝে এই কথা জিজ্ঞাসা করে। যে কোনো সুদের হারে যে কোনো আসল হোক, যে কোনো আসল হোক, যে কোনো সময় দিক, সময়টা যদি 1 বছর হয়, সময়টা যদি 1 বছর হয়, সুদের হার যাই দিক, সুদের হার যাই দিল, তাহলে 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় এক হবে। 1 বছরের ক্ষেত্রে 1 বছরের ক্ষেত্রে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সমান সরল সুদ, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে সমান হয় সব সময়। কেন হয় জানো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা চক্রবৃদ্ধি সুদ। আর এখানে হচ্ছে পিটিআর বাই 100, পিটিআর বাই 100, এইটা আমাদের কাছে ফর্মুলা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত হলো? 1 হলো, ঠিক আছে। আর এখানে কি এলো? পিটিআর, এখানে এটাকে যদি তুমি এনই বলো তাহলে এটাকে, বা এটাকে টিটা টি বলো, ঠিক আছে, টিটা 1 দাও, তাহলে কী হলো? পিআর বাই 100। আর এখানে চক্রবৃদ্ধি সুদ মানে কি? এটা তো সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে পিটা বাদ দাও, এটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ হলো, এখানে পিটা বাদ দাও, তাহলে কী হলো? এবার গুণটা করো তো, এই 1টা থাকা না থাকা সমান পি প্লাস পিআর বাই 100, পিআর বাই 100 মাইনাস পি। আর এই তাহলে কী হলো? প্লাস পি মাইনাস পি, এটা কী হলো? পিআর বাই 100 এলো না? পিআর বাই 100 সমূল চক্রবৃদ্ধি, আর সমূল চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। আর সরল সুদ পিআর বাই 100, তাহলে দুটো সমান হয়ে গেল না? তাহলে 1 বছরের ক্ষেত্রে এনের মানটা যদি 1 বসাও, হ্যাঁ, আর এখানে পি মাইনাস করো, তাহলে সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে, এই চক্রবৃদ্ধি সুদটা বেরোলো। চক্রবৃদ্ধি সুদ এটা সরল করে আসবে পিআর বাই 100, আর এমনিতে সরল সুদ হচ্ছে পিআর বাই 100 1 বছরের ক্ষেত্রে। তার জন্য বলা হয় 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের প্রতিপাদ্য বিষয়, ঠিক আছে। আমি মোটামুটি যে অঙ্কগুলো করে দেওয়া দরকার, যে ধরনের অঙ্ক, এবারে অঙ্কের ব্যাপারটা হচ্ছে, অঙ্কে তো কোনো সাজেশন হয় না যে আমি তো বলতে পারি না যে এই ডাটা দিয়ে দেবে, এই ডাটা দিয়ে এই অঙ্ক দেবে। অঙ্কের ধরন আছে, যে ক্যাটাগরি আছে, একটা স্টেপে তোমাদের তুলে নিয়ে যেতে হয়, সেই স্টেপগুলোতে তোমাদের তুলে নিয়ে যাচ্ছি। এই ধরনের অঙ্ক, যে ধরনের অঙ্ক করাচ্ছি এই ধরনের অঙ্কই আসবে, এই ধরনের অঙ্কই আসে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি একটা ভিডিও দেবো, আর একটা তোমার ওই এমসিকিউগুলো দেবো, তারপরে একটা সমহার বৃদ্ধি দেবো, ঠিক আছে, পরের ভিডিওতেই, আশা করি কালকে দিতে পারবো, ঠিক আছে। তাহলে তোমরা যারা এই ভিডিওটা অঙ্ক শিখতে চাও, যারা অঙ্ক শিখতে চাও, তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করলে আমি অঙ্ক শেখাতে উৎসাহিত হব, তাহলে আমি কোষে দেখি সমস্ত অঙ্কই করাতে পারবো। তোমরা যদি আমাকে সাহায্য করো, কি সাহায্য? সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে, ঠিক আছে, এইটুকু যদি করো, তাহলে কিন্তু আমি তোমাদের অঙ্ক শেখাতে পারবো, ঠিক আছে। এইবারে তোমাদের একটা কথা বলি, পরীক্ষায় জানি না এখন কি হবে, পরীক্ষার সিলেবাস কি কমাবে না বাড়াবে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এখন ধরে নাও, আমি ধরে নিতে বলছি, ধরে নিতে বললাম যে চক্রবৃদ্ধি সুদটা এবছর পরীক্ষায় সিলেবাসে রইল না, তাহলে তোমরা শিখলে না, ক্ষতিটা কার হলো? তোমার হলো। তোমাকে কিন্তু শিখতে হবে, তুমি, কারণ ভবিষ্যৎটা তোমার। তুমি চক্রবৃদ্ধি শিখলে না, ওদিকে ধরুন না রাশিবিজ্ঞানে যৌগিক গড়, মধ্যমা, এগুলো বাদ দিয়ে দিল, ঠিক আছে, যাই বাদ দিয়ে দিল সিলেবাস থেকে বাদ দিয়ে দিল, মানে তোমার ক্ষতি হলো। তাই তোমাকে কিন্তু শিখে নিতে হবে, পরীক্ষায় আসুক আর না আসুক, মানে সিলেবাস কমাক আর না আসুক। সিলেবাস কমার কোনো এখন পর্যন্ত আমি কোনো হিন্টস পাইনি এখন পর্যন্ত যে সিলেবাস কমবে,
এ ধরনের কোনো কথা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তাই তোমাদের বলছি, তোমরা কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা তোমাদের সিলেবাসে যা আছে সবগুলো কিন্তু শেখার চেষ্টা করো। আর শিখতে গেলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আমার কাছ থেকে হেল্প নিতে পারো। শিখতে তো যার কাছে ইচ্ছে শিখতে পারবে, আমার ভিডিওতে তুমি হেল্প পাবে। হেল্প যদি তোমার ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক। তাহলে আজকে আর বেশি কথা বলছি না, আজ এখানে রাখছি। ধন্যবাদ।